অনন্ত সিংহর আদর্শটা আর কি, এই ছবিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে আদর্শ বনাম ব্যবস্থার একটা লড়াই। আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি এই অল্প বয়সে সব নায়কদের সঙ্গে ছবি তোমার হয়ে গেছে। তুমি এবার কাকে টার্গেট করে আছো? আমার কেরিয়ারের ভেতরে এটা অন্যতম শ্রেষ্ঠ ছবি, মানে আমি অন্তত বিশ্বাস করি, বিকজ এই ছবিটা আমি বানানোর সময় খুব মেটিকুলাসলি ভেবেছিলাম যে এই চরিত্রটাই এত বিতর্কিত চরিত্র, এতগুলো দিক আছে, তো উই শুড নট গিভ এনি ভার্ডিক্ট। অনেকগুলো ডাকাতি উনি করেছিলেন, তার ভেতর প্রমুখ উল্লেখ্য হচ্ছে আসাম বেঙ্গল রেলওয়ে থেকে উনি অ্যাকচুয়ালি একটা বিরাট অঙ্কের টাকা তখন ডাকাতি করেছিল। আমি এটা মানে আমার মনে হয় কোথাও আজকের যে রাজনীতি, কে সরকার কে বিরোধী, আমি এই নিয়ে প্রশ্ন করছি না। আজকের রাজনীতিতেও বোধহয় এই মানুষগুলোর আবার একটু ফিরে আসা দরকার। অনন্ত সিংহ শুধু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, না আরো 3-4টে বই লিখেছে আর কি, এবং সেখানে যা যা মেনশন আছে, মানে আমি এইটুকু বলতে পারি, দিস ইজ এ ভেরি হিস্টোরিক্যালি কারেক্ট ফিল্ম। নমস্কার, দৈনিক স্টেটসম্যান ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি দেবযানী, আর আজ আমার সঙ্গে রয়েছেন আমাদের পরিচালক পথিকৃৎ বসু। সামনেই আসছে একটি ছবি, অর্থাৎ 15ই আগস্ট আসছে সুপারস্টার জিতের ছবি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আর সেই বিপ্লবী আর ডাকাত নিয়েই আমাদের আজকের আলোচনা পথিকৃতের সঙ্গে। তোমাকে প্রথমেই জানাই স্টেটসম্যান ডিজিটালে পরিবারের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার যেটা মানে জানতে ইচ্ছে করছে প্রথমেই, যে বিপ্লবী অনন্ত সিংহ এই সাবজেক্টটার মানে তোমাকে কোন জিনিসগুলো ভীষণভাবে আকর্ষণ করেছে? বলতে গেলে অনন্ত সিংহ নিয়ে আমার অনেক দিনের ছবি করার ইচ্ছা ছিল, এবং প্রায় দীর্ঘ 4 বছর আগে থেকে আমি দৌড়েছি এই ছবিটা করার জন্য। এবং অনন্ত সিংহ এমন একটা নাম যেটাকে আর কি এক ডাকে ব্যাখ্যা করা খুব ডিফিকাল্ট আর কি, মানে ওর অনেকগুলো দিক আছে, এবং তার থেকেও বড় হচ্ছে অনন্ত সিংহর আদর্শটা আর কি। এই ছবিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে আদর্শ বনাম ব্যবস্থার একটা লড়াই, মানে আইডিওলজি ভার্সেস দ্য সিস্টেম। এবং সেখানে দাঁড়িয়ে একটা লোক যে স্বাধীনতার আগেও একটা লড়াই লড়ে গেছে, এবং স্বাধীনতার পরে গিয়ে আরেকটা লড়াই, মানে হি ইজ দ্য অনলি পার্সন, মানে অনলি বলবো না, বাট হি ইজ দ্য পার্সন হু নট অনলি ফর জাস্ট বিফোর ইন্ডিপেন্ডেন্স বাট অলসো আফটার ইন্ডিপেন্ডেন্স। তো তো আমার এই আইডিয়া লাইনটা খুব ইন্টারেস্টিং লেগেছিল, এবং আমার এনাকে নিয়ে আমার ছবি করার অনেক দিনের ইচ্ছে ছিল। এমনকি আমি রাইটসটা বহুদিন আগে কিনে রেখেছিলাম। তো তারপরে মানে বইয়ের ওনার যে লেখা বইটা আর কি, এবং তারপরে মানে আমি যে প্রদীপ কুমার নন্দী, মানে নন্দী মুভিজ এবং জিৎ ফিল্ম ওয়ার্কস এক হয়ে এই ছবিটা প্রডিউস করে, এবং সেখানে দাঁড়িয়ে এই ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী, কারণ আমার কেরিয়ারের ভেতরে এটা অন্যতম শ্রেষ্ঠ ছবি, মানে আমি অন্তত বিশ্বাস করি, বিকজ এই ছবিটা আমি বানানোর সময় খুব মেটিকুলাসলি ভেবেছিলাম যে এই চরিত্রটাই এত বিতর্কিত চরিত্র, এতগুলো দিক আছে, তো উই শুড নট গিভ এনি ভার্ডিক্ট। মানে আমি কিন্তু কোনো ভার্ডিক্ট দেওয়ার জন্য বসিনি। ইট ইজ অনলি দ্য অডিয়েন্স যারা ছবিটা দেখার পর বলবে যে সে সত্যি বিপ্লবী ছিল না ডাকাত। আচ্ছা, বিপ্লবী না ডাকাত, এটার জন্য অডিয়েন্স, অর্থাৎ এটার জন্য অবশ্যই আমরা অপেক্ষায় আছি, কারণ 15th আগস্ট মানে এই স্বাধীনতা দিবসের প্রাককালে, অর্থাৎ 14 তারিখে, 14ই আগস্ট ছবিটা মুক্তি পাচ্ছে। পথিকৃৎ, আমার একটা জিনিস জানতে ইচ্ছে করে তোমার কাছে। আমরা অনেক পরিচালক আছে কিন্তু, কারণ আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি এই অল্প বয়সে সব নায়কদের সঙ্গে ছবি তোমার হয়ে গেছে। তুমি এবার কাকে টার্গেট করে আছো? না না, সেটা না, বাট ওটা নিয়ে আমি বলতে পারবো না। বাট হ্যাঁ, মানে আমি অনন্ত সিংহ যখন করার ইচ্ছে ছিল তখন আমি জিদ্দাকে প্রথম বলেছিলাম, তারপরে ডেফিনেটলি ওটা ওয়ার্কআউট হয়নি, অনেক বছর আগের কথা। এবং পরবর্তীকালে আমি জিদ্দাকে একবার বলেছিলাম যে একবার তুমি সাবজেক্টটা শোনো, মানে স্ক্রিন প্লে আমার লেখা আছে। যখন আমি স্ক্রিন প্লেটা শুনিয়েছিলাম, জিদ্দা তখনই বলেছিল এই ছবিটা আমি করতে চাই, বাট কিভাবে হবে, তো তারপর থেকে প্রসেস শুরু হয়। বাট জিদ্দা, আমি বলছি জিদ্দা কামস ইন উইথ এ ডিফারেন্ট অরা, মানে জিদ্দার একটা পার্সোনালিটি আছে অন দ্য স্ক্রিন। এবং অনন্ত সিংহ প্রত্যেকটা জিনিস ওর জীবনে এত লার্জার দ্যান লাইফ করেছে, মানে আমি বলছি শুধুমাত্র চট্টগ্রাম অস্ত্রাগাম লুটের সময় নয়, তার আগেও অনেকগুলো ডাকাতি উনি করেছিলেন। তার ভেতর প্রমুখ উল্লেখ্য হচ্ছে আসাম বেঙ্গল রেলওয়ে থেকে উনি অ্যাকচুয়ালি একটা বিরাট অঙ্কের টাকা তখন ডাকাতি করেছিল। তো সেই চরিত্রটাই এত লার্জার দ্যান লাইফ, এবং
তো আমার কোথাও গিয়ে মনে ছিল জিদ্দা ক্যান ডু জাস্টিস টু দিস ফিল্ম। এবং আমি এটা বলতে পারি 14ই আগস্ট যখন দর্শক পর্দায় এই ছবিটা দেখবে তখন একটা অন্য জিতকে মানে জিদ্দাকে দেখতে পাবে আর কি। মানে মানে ডেফিনেটলি মানে সম্পূর্ণ- আমিও মানে আই ওয়াজ ভেরি মানে আমিও অবাক হয়ে গেছি মানে উনি এমন ভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছেন ফর দ্য ফিল্ম। মানে এই ছবিটার জন্য উনি বম্বেতে গিয়ে লাঠি খেলা শিখেছেন, বিকজ একটা সময় লাঠি খেলাও খুব প্রচলন ছিল এবং যখন বন্দুক থাকতো না তখন লাঠি খেলার প্রশিক্ষণ দেওয়া হতো পূর্ববঙ্গে। আচ্ছা। এবং সেখান থেকে তিনি লাঠি খেলা শিখেছেন। তারপর মানে এই ছবিটা আমার মনে আছে মানে ওনার প্রি ক্লাইম্যাক্সে একটা বিরাট বড় সিন আছে, ওটা 3 মাস আগে থেকে ওনার মুখস্থ ছিল এবং প্রত্যেকদিন আমাকে 10 রকম ভাবে বলতো, আমার নিজেরই মনে থাকতো না যে আগের দিন কি বলেছে। বাট হি ওয়াজ সো ইনটু দিস ফিল্ম, মানে আমি বলতে পারি যে মানে প্রচন্ড একাত্ম হয়ে হ্যাঁ। এই অনন্ত সিংহ চরিত্রটাকে উনি মানে পর্দায় হ্যাঁ, ফুটিয়ে এবং আমি তোলেন। বলতে পারি যে অনেকে আমাকে প্রশ্নও করেছিল যে অনন্ত সিংহ জিৎ হয়ে যাবে না তো, তবে আমি এটা 100% বলতে পারি এই ছবিটা দেখে লোকে বলবে জিৎ অনন্ত সিংহ হয়ে উঠেছে। এই যে হিস্টোরিক্যালি কারেক্ট ফিল্ম তুমি যে কথাটা বলছো, এবং একটা তুমি মানে জিদ্দার ছবি মানে একটা লার্জার দ্যান লাইফ একটা ছবির মধ্যে, এবং তোমাকে এই ছবিটাকে পুরোটাই ওই পিরিয়ড ড্রামা হিসেবে তুমি প্রেজেন্ট করছো, না তার সঙ্গে এখনকার কিছু টাচ না দিয়েছো? এখনকার কিছু নেই, কিন্তু যেহেতু পুরোটাই। যেহেতু এটা একটা লম্বা স্প্যানের গল্প, যেহেতু 1922-23 সালে ও বিপ্লবে যোগ দেয়, মানে তখন থেকে 1930 সালে চট্টগ্রাম অস্ত্রগার লুট, তার আগে 1927-28-এর সময় ওই আসাম বেঙ্গল রেলওয়ে থেকে ডাকাতি, এবং তার পরবর্তীকালে উনি জেলে চলে যান। তারপরে কালাপানি একটা ডাইনামাইট ষড়যন্ত্রের জন্য ওকে কালাপানি পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে স্বাধীনতা প্রায় 3-4 মাস আগে বা 6 মাস আগে উনি মুক্ত পান। এবং সেখানে এসে তার যে রিয়েলাইজেশন ডিউরিং 50s 40s 50s যে এই স্বাধীনতা মাস্টারদা চাইনি, কেন চাইনি, কিসের জন্য চাইনি, সেখান থেকে আবার 68 সালে রেভলিউশন, যেখানে ও আবার ডাকাতি করতে শুরু করে। তো ইটস এ হিউজ পিরিয়ড, মানে যেখানে 1922 সাল থেকে প্রায় 70-71 সাল পর্যন্ত দেখানো হয়েছে। এবং সেই সময়টাও বাংলায় একটু টার্ময়েল চলছিল আর কি, মানে তোমার সিদ্ধার্থ শঙ্কর রায় সবে আসছে। তো তো সেই সব কিছু মিলিয়ে আর কি, মানে এটা একটা লম্বা টাইম স্প্যান যেহেতু আছে, সেটা মানে ব্যাক অ্যান্ড ফ্রোথ করে। বাট আজকের প্রেক্ষাপটে কিছু নেই, পুরোটাই পিরিয়ড ড্রামা আর কি। তার মানে পুরোটাই একটা পিরিয়ড ড্রামা 100%। তোমার বিয়েতে, এবং তার সঙ্গে এই ছবির অবভিয়াসলি কিছু গান বা মিউজিক তো এখানে একটা ট্রানজেকশনে বিভিন্ন প্রাধান্য, এটা আমার প্রথম দিন থেকে ইচ্ছে ছিল শান্তনুদাকে দিয়ে এই ছবির মিউজিক করাবো, এবং জিদ্দা প্রথমবার অ্যাপ্রোচ করে শান্তনুদাকে। শান্তনুদা আমাকে প্রথমে জিজ্ঞেস করে এই ছবিটা কেন করতে চাচ্ছি। তা আমি বলেছিলাম আজকের ডেটে অনন্ত সিংহর মতো মানুষ হয় না, যে সেলফলেসলি সবকিছু স্যাক্রিফাইস করেছিল ফর সাম বিগার কজ। তো আমার মনে হয় এই ছবিটা দেখে যদি অনন্ত সিংহর মতো মানুষ যদি আবার জন্মায়, তাহলে মানে আজকে এত আনরেস্ট, এত পলিটিক্যাল আনরেস্ট, এত চারদিকে সবকিছু, এর মধ্যে আমাদের ওই মানুষগুলোকে ফিরিয়ে আনা খুব দরকার। কারণ আমরা আজকে পাশের বাড়িতে ঝামেলা হলেও আমরা দেখতে যাই না যে পাশের বাড়িতে কি হচ্ছে। সেখানে একটা মানুষ সবকিছু ত্যাগ করেছে ফর দ্য বেনিফিট অফ দ্য কান্ট্রি, ইজ এ ভেরি বিগার থিং তখনকার দিনে। তো আজকে আমরা পায়ের উপর পা তুলে অনেক কথা বলে দিই, তখনকার দিনে কত বাচ্চা ছেলেরা চট্টগ্রাম অস্ত্রাগার লুটের সাথে যোগ ছিল, তারা জানতো যে তার পরিণতি কি হবে যদি সফল না হয়। তো তো দ্য স্যাক্রিফাইসেস আর ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয়েছিল যে স্যাক্রিফাইসটা করেছে, সেই স্যাক্রিফাইসটাকে ট্রিবিউট দেওয়ার জন্য কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। একটা জিনিস, এই ছবির টিজার, ট্রেলার এবং যেটা 9টা লুক অলরেডি প্রকাশ পেয়েছে, এই 9টা লুককে বিভিন্ন সময় বিভিন্ন হ্যাঁ, মানে এই চরিত্রটাই এমন, মানে উনি যখন বিপ্লবী ছিলেন সেই বিপ্লবীর সময়ও যে কাণ্ড কারখানাগুলো তিনি করেছিলেন, এবং তো হি ওয়াজ এ মানে তখন অনেক ডিসগাইজ ছিল অনেক রকম ভাবে। যখন উনি ওই চট্টগ্রাম অস্ত্রাগার লুটের পর যখন ওই ফেনী স্টেশনে গুলিগালা চলে এবং সেখান থেকে উনি পালান, তারপরে উনি অ্যাকচুয়ালি চন্দননগরে এসে লুকিয়ে ছিলেন একটা সন্ন্যাসী সেজে। তো এরকম প্রত্যেকটা ফেজে ওর মারাত্মক ডিসগাইজ ছিল, এবং সেটা পরবর্তীকালে গিয়ে যখন ডাকাতি রূপ নেয়, মানে 1968 সালে যখন উনি ডাকাতি করতে শুরু করেন, এবং সেটাও জনগণের সেবার জন্য। হ্যাঁ সেটা মানে হ্যাঁ, দ্যাট ইজ আপ টু দ্য অডিয়েন্স টু থিঙ্ক। আমি ওটা ইচ্ছে করে ভার্ডিক্টটা দিতে চাই না,
কারণ ছবিটা দেখার পর ছবি মানে দর্শকের বলা উচিত যে কে ঠিক আর কে ভুল। এই অনন্ত সিংহের জীবন অনেকের কাছেই অজানা, বিশেষ করে আমাদের এই স্বাধীনতা সময় বা তার সেই সময় যে সমস্ত বিখ্যাত মানুষরা, মানে সবাই যে একদম বিখ্যাত হয়েছেন তা তো নয়, কিন্তু অনেক মানুষের অনেক লড়াই ছিল, যে লড়াইগুলো কিন্তু দেখার মতন, জানার মতন। সেই রকম ভাবে কি তুমি মানুষকে এটা বলতে চেয়েছো? অ্যাকচুয়ালি প্রশ্নটা আমি আগেও ফেস করেছি, মানে আমি এরকম আগেও যখন আমি ছবিটা নিয়ে যখন যেতাম যে আমি এই ছবিটা করতে চাই, তখন অনেকে বলেছে এই লোকটাকে নিয়ে আমি ছবি কেন করব। মানে আমি এই জিনিসটা ফেস করেছি, মানে আর তখন মানে আমি মানে কোইন্সিডেন্টালি বলছি, তখন একটা ছবি হচ্ছিল বাঘা যতীন বলে, তো তখন আমাকে বলছে বাঘা যতীনের তো নাম আছে, অনন্ত সিংহের তো নাম নেই। বাট আমার কোথাও গিয়ে মনে ছিল যে এই মানুষটা, যে মানুষটার নাম এতটা উল্লেখ্য নয়, যে মানুষটা নিজে জীবনে পরোয়া করেনি, যে মানুষটা ছোটবেলা থেকে স্কুল থেকে পালিয়ে গিয়ে একটা দলে নিজের নাম লিখিয়েছিল এবং বাড়িতে মার খেয়েছে এবং বাড়ি থেকে পালিয়ে গেছে বিপ্লব করার জন্য, এবং সেখান থেকেও মাস্টারদার দলে কিভাবে আসে এবং সেখান থেকে চট্টগ্রাম অস্ত্রাগার লুট হয় কিভাবে, এবং প্রায় 3 দিনের জন্য প্রায় চট্টগ্রামকে স্বাধীন করে ফেলেছিল। একদমই তাই, একদম ওই সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন একটা আলাদা ইতিহাস সৃষ্টি করেছে। এবং আমার মনে হয় এই গল্পটা মানুষের জানা উচিত, মানে কেন মানে তুমি বাংলাদেশে ওই প্যাটে গিয়ে শুট করতে পেরেছো? না না, যেহেতু এখন তখন আমি যখন শুট করছিলাম তখন বাংলাদেশে ওয়াজ ইন সাম টার্মোয়েল, তো ডেফিনেটলি, কিন্তু চট্টগ্রামটা আমি অন্যভাবে চিট করে শুট করেছি, কিন্তু মানে ওটা আমি ঝাড়খণ্ডের ওখানে শুট করেছিলাম, যেহেতু পাহাড়ি। তুমি নিজে রেইকির সময় যেতে পেরেছিলে, মানে রেইকি যখন করছো তখন? না না, বাংলাদেশে আমি যেতে পারিনি, কিন্তু আমি বাদ বাকিটা এখানেই শুট করেছি, যেটুকু তথ্য, মানে যেহেতু অনন্ত সিংহ শুধু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, না আরো 3-4টে বই লিখেছে আর কি, এবং সেখানে যা যা মেনশন আছে, মানে আমি এইটুকু বলতে পারি দিস ইজ এ ভেরি হিস্টোরিক্যালি কারেক্ট ফিল্ম। যেদের সঙ্গে কিন্তু এই ছবিতে আমরা টোটাদাকে পেয়েছি, আরো অনেককে। এটা যদি একটুখানি তুমি। টোটাদা অ্যাকচুয়ালি তখন টোটাদা একটা পুলিশ ইন্সপেক্টরের রোল করছে, যাকে কলকাতা থেকে তখন ডাকা হয়েছিল, যদিও চরিত্রটার নামকরণ এবং কিছু বৈশিষ্ট্য আমরা একটু ফিকশনালাইজ করে দিয়েছি, কারণ ডেফিনেটলি সবার রাইটস তো অ্যাকুমুলেট করা যায় না, কিন্তু তখন একজন পুলিশ অফিসার ছিল যিনি অনন্ত সিংহকে লাস্টে গিয়ে ধরেছিলেন, এবং আমরা ফিকশনাল করে চরিত্রটার নাম দুর্গা রায় করেছি, এবং সেখানে টোটাদা ইজ এ ভেরি পলিটিক্যালি কারেক্ট এবং সিস্টেমের হয়ে লড়ার জন্য একজন মানে অফিসার, যাকে গভর্নমেন্ট থেকে অ্যাপয়েন্ট করা হয় এই ডাকাতকে ধরার জন্য, এবং তিনি এমন কোনো হুক অ্যান্ড ক্রুক ধরে, মানে কোনো কিছুই ছাড়ে না টু গেট টু দিস পারসন। এমনকি একটা সময় গিয়ে ছবিতে উনি চাইলে মানে ধরে নিতেও পারতো, কিন্তু ওই চরিত্রটা ধরেনি, বিকজ ওকে হাতে না হাতে ধরতে চেয়েছিল। তো দেয়ার ইজ এ টাসেল বিটুইন সিস্টেম এন্ড আইডিওলজি, মানে এক একজন এক একটা, মানে এই ছবিটা একটা কথা বলা যেতেই পারে যে যেহেতু ওটা পিরিয়ড ড্রামা, এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকের কিন্তু এক একটা দিক আমরা দেখতে পাবো তাদের অভিনয়। টোটাদা ইজ মানে টোটাদা ইজ ভেরি ফ্যান্টাস্টিক ইন দ্য ফিল্ম, মানে আমার এক্সপেকটেশনের বাইরে টোটাদা হ্যাজ ডেলিভার্ড। টোটাদা আছে, লোকাদা যেহেতু লোকাদা পিরিয়ড পিসেই আছে আর কি, মানে ওই 30s এর সময়টাই আছে আর কি, যেহেতু মাস্টারদা সূর্য এরকম, মানে এই ছবিটা কিন্তু সত্যি হলে গিয়ে দেখতে হবে। কিন্তু আমার লাস্ট একটা কোশ্চেন তোমার কাছে, অনন্ত সিংহ যেটাও কথার মধ্যেই বললো যে এই মানুষগুলো হারিয়ে যাচ্ছে কোথাও, আমরা নিজেরা বদলে গেছি, মানে সবাই আর কি। আমি এটা মানে আমার মনে হয় কোথাও আজকের যে রাজনীতি, কে সরকার কে বিরোধী, আমি এই নিয়ে প্রশ্ন করছি না, আজকের রাজনীতিতেও বোধহয় এই মানুষগুলোর আবার একটু ফিরে আসা দরকার। এই মানুষগুলোর অস্তিত্ব বোধহয় কোথাও আজকের রাজনীতি যারা করছেন তাদেরকেও বোধহয় এখান থেকে একটু শিক্ষা নেওয়া দরকার হয়তো। মানে তাই জন্যই আমাকে দুদিন আগে যে গানটা বেরিয়েছে আর কি, ভোর হয়তো কখনো আসবে, তুই অলওয়েজ এক্সপেক্ট দ্যাট ভোর টু কাম, মানে কবে আসবে জানি না, বাট সবাই ওই লড়াইটা লড়ে গেছে ওই একটা ভোরের আশায়, যে ভোরটা একদম পারফেক্ট। আমি জানি না পারফেকশন কোনোদিন হবে কিনা, কিন্তু চারদিকে যা পলিটিক্যাল আনরেস্ট চলছে, চারদিকে যা মানে ডেইলি খবরের কাগজ খুললে কিছু না কিছু থাকে, ফেসবুক ফিডে মারপিট লেগেই থাকে আর কি, সেখানে আমার মনে হয় যে
এরকম সেলফলেস, নিজের জন্য না ভাবা চরিত্ররা যত বেশি আসতে পারবে তত বেশি আমার মনে হয় যে আমরা সার্বিকভাবে এগিয়ে যেতে পারবো কোনো কিছুর দিকে আর কি। মানে আমার সেখানে আমার এরপরেও আরেকটা গান আছে, যে গানটা বেরোবে আর কি, সেখানে আর কি অনন্ত সিংহকে নিয়েই বলা আছে আর কি, যে এটা কি ঠিক নাকি ভুল তুমি বলো আর কি। মানে ইট ইজ আপ টু দ্য অডিয়েন্স টু থিঙ্ক আমি মানে অনন্ত সিংহ ঠিক ছিল না ভুল ছিল। তো আমার মনে হয় যে অনন্ত সিংহ মতো লোকরা যারা একটা সময় সবকিছু দিয়ে দিয়েছিল স্বাধীনতার জন্য, পোস্ট ইন্ডিপেন্ডেন্স গিয়ে দেখেছিল ওরা পিরামিডের একদম নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। মানে ওদের কোনো বেস নেই আর কি। মানে আমি বাদবাকি প্লট পয়েন্ট বলছি না, বাট ওই রেভলিউশনটা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট। মানে সেটাই হয়তো মেজর পার্ট অফ দ্য ফিল্ম, যেখানে আর কি ও দেখেছে যে এই স্বাধীনতাটা মাস্টারদা চাইনি। সব মিলিয়ে আহ, আমরা অনেক রাজনীতি দেখি, আহ, তো সেই সমস্ত ক্যারেক্টার নিয়ে আলোচনা, সেই ক্যারেক্টারের গল্প বলা, আর তার অনেক কিছুই হয়তো আঁচ পাওয়া যাবে এই ছবিটা। তাই এই ধরনের ছবি দেখতে গেলে অবশ্যই কিন্তু কবে কোথায় আসছের জন্য অপেক্ষা করলে চলবে না। আমরা সবাই জানি 14ই আগস্ট মুক্তি পাচ্ছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আর ছবি দেখতে অবশ্যই হলে আসতে হবে।